সাদিকে দাঁড়াতে ফোন একটা মেসেজ আসলো, আর মেসেজ অন করে দেখি এই মাসের বেতন আসলো। এই মাসের বেতন দেখে আমি একটু মুচকে হাসি দিলাম। তাহলে এখন আমি নিজের পায়ে দাঁড়াতে পারছি। এখন যদি আমার বাবা মামার কাছে থাকতো তাহলে কতটা না খুশি হতেন ওনারা। কিন্তু আজকে সাধারণ একটা মিথ্যা অপবাদে আমাকে আমার গ্রাম ছাড়তে হয়েছে। কি রে লাদেন, তুই এখানে একা একা কি করিস? রাধিকার কথা শুনে আমি কিছু বললাম না, চুপচাপ দাঁড়িয়ে আছি। রাধিকা আবার বলল, কি রে, আমি কি বললাম? আজকে তো বেতন পেলি, কি খাওয়াবি? বেতন পেলেই কি মানুষ খুশি হয় বলো? আমার কপাল খারাপ, আজকে আমার বাবা মা আমার কাছে নেই। ও, এই জন্য মন খারাপ? মন খারাপ করিস না, তুই তোর আম্মুর সাথে কথা বল। রাধিকা, আমার সাথে এক জায়গায় যাবি? আমি আমার প্রথম বেতন আমার বাবা মায়ের হাতে তুলে দিতে চাই। তাহলে এখন কি তুই তোর বাড়িতে যাবি? না, বাড়িতে তো আর যেতে পারবো না। ওখানে গেলে বাবা মা অপমানিত হবেন, এজন্য যাব না। তবে আপুর কাছে যাব। এখন যাবি কি? চল না, আজকে তো আর কোনো কাজ নেই। ঠিক আছে, যাব। তাহলে আমি রেডি হয়ে আসি, কি বলিস? আচ্ছা যা, তাড়াতাড়ি করিস কিন্তু। ওকে। রাধিকার পেছনে আমি বের হয়ে গেলাম। কতদিন পর আপুকে দেখব, মনের ভেতর আলাদা একটা আনন্দ কাজ করছে। বাসা থেকে বের হয়ে রাধিকাকে নিয়ে কিছুক্ষণের ভিতরে রওনা দিলাম। 1 ঘন্টা জার্নি করার পর আপুর মেসের সামনে চলে গেলাম। মেসের সামনে গিয়ে দারোয়ানকে আপুর নাম বললাম। ওনাকে একটু বলবেন যে তার ভাই এসেছে, আর আমার নাম বলবেন লাদেন। দারোয়ান আচ্ছা বলে ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর দারোয়ান সাথে আপু বের হয়ে এলো। আপু আমাকে দেখে জোরে ধরে কান্না করে দিল আর বলতে শুরু করলো, ভাই তুই এতদিন কোথায় ছিলি? জানিস তোরে আমরা কত জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। আম্মু তোর জন্য প্রতিদিন কান্না করে, কেন আমাদের রেখে তুই দূরে গেলি? ওরা বলেছে দেখে তুই চলে যাবি, আর আমার সাথে অন্তত যোগাযোগ করতি। আমি তো আর কোনো অপরাধ করিনি, তুই ছাড়া আমার কে আছে বল? আমি কাকে ভাই বলে ডাকবো? কেন এমন করিস? তুই বুঝিস না কেন? আপু চোখের পানি মুছে বললাম, কান্না করিস না, চল আমার সাথে। আপুকে নিয়ে একটা নিরিবিলি জায়গায় চলে গেলাম। আমি দোকান থেকে কিছু বাদাম এনে আপুকে আর রাধিকাকে দিলাম। বাদাম খেতে খেতে আপু বলল, তাহলে এই মেয়েকে ভাই? রাধিকার দিকে তাকিয়ে বললাম, ওর কারণে আজকে তোর ভাই কিছু একটু করতে পেরেছে। আমি এখন চাকরি করি, আর এনে আমার প্রথম মাসের বেতন তুই আম্মুর হাতে দিয়ে দিস। আপু আমার কপালে চুমু দিয়ে বলল, সত্যি তুই চাকরি করিস? হ্যাঁ রে, কেন তোর বিশ্বাস হয় না? আপু রাধিকাকে ধন্যবাদ দিয়ে বলল, আমাদের বাসায় যাবে এক সময় আমার ভাইকে নিয়ে, তোমার দাওয়াত রইল। আপু এবার আমাকে বলল, চল না লাদেন, গ্রাম থেকে বেরিয়ে আসি। সময় নেই আপু হাতে, নতুন চাকরি হয়েছে। এর মাঝে আবার শুনছি অফিসে নাকি নতুন বস আসবে। বাবা আর ভাই এখন এতই বিজি হয়ে গেছে। সবসময় কি মানুষ একা অবস্থায় থাকে বল? বাড়ি ছাড়া হয়ে ভালো হয়েছে, নিজের পায়ে তো অন্তত দাঁড়াতে পারছি। আজকে আমি যে কতটা খুশি হয়েছি বলার বাইরে। যখন হাতে টাকা থাকবে না তখন তো আমি আমার ভাইয়ের কাছে চাইতে পারবো। এর থেকে খুশি খবর আর কি হতে পারে? তুই আমার একমাত্র বোন, তোর কিছু লাগবে আমি দেব না, তা কি করে হয়? আর আপু, বাবা মা কেমন আছে? তারা মোটামুটি ভালোই আছে, তবে আম্মু মাঝে মাঝে তোর জন্য কান্না করে। খুব তাড়াতাড়ি ফিরে যাবো আপু, চিন্তা করিস না। বাবা আমার বিয়ের জন্য পাত্র দেখেছে। তুই কি কাউকে পছন্দ করিস? আপু মাথা নিচু করে বলল, আছে একজন, কিন্তু আমি কি বলবো বল? বাবার মুখের উপর কথা বলতে পারবো না। তুই সরাসরি বলবি আমি কাউকে পছন্দ করি। যদি বাবা না মানে তো পালিয়ে চলে যাবি। তুই তো নিজের চোখে দেখছিস বাবার কারণে আমার কি অবস্থা হয়েছে। ভাই আমার তো ভয় করে। তুই আমার কাছে আসবি, তাহলেই হবে, বাকিটা আমি দেখে নেব। আপুর সাথে অনেকক্ষণ কথা বলার পরে শেষে বললাম, আপু আমাকে এখন যেতে হবে, এমনি অনেক সময় চলে গেছে। তোর বাসার ঠিকানা দিয়ে যা, মাঝে মাঝে যাবো নি। আমি তোরে কল দেব, কিন্তু বাসার ঠিকানা দিতে পারবো না। কিছু মনে করিস না লক্ষ্মী বোন আমার। আমি গেলাম। আপুকে বিদায় দিয়ে রাধিকাকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় রাধিকা বলল, লাদেন, এখন মার্কেটে যেতে হবে। যেটা ভাবছিলাম সেটাই হয়েছে। কি হয়েছে আবার? ম্যানেজার আঙ্কেল অফিসের সবাইকে বলেছে আগামীকাল সকালে নতুন বস আসবে, আর সবাই যেন সেজেগুজে যায়, সবার হাতে যেন ফুল থাকে, এটাই বলল। আমি যেতে পারবো না, তুই যা, আমার হাতে তো টাকা নেই। টাকা নেই তো কি হয়েছে, আমি দিব, চল। তোর টাকা আমি কেন নেব? পরে দিয়ে দিবি, সমস্যা নেই, এখন চল। রাধিকা আমাকে এক প্রকার জোর করে নিয়ে গেল। আমি বুঝি তো ও কেন আমাকে মার্কেটে নিয়ে যাচ্ছে। ও জিনিসপত্র সব আমাকে নিয়ে আসতে হবে। মেয়ে মানুষ মার্কেটে গেলে যা সারাদিন লাগে, এজন্য আমি ওর সাথে যেতেই চাই না। আমি চুলদারি কেটে রাধিকার পেছন পেছন ঘুরছি,
আরও মার্কেট করছে। কেনাকাটা করতে করতে 10টা বেজে গেল। সব শেষে বাসায় ফিরে গেলাম। বাসায় যেতে আন্টি বলল, এত দেরি লাগে আসতে? রাধিকা কিছু বলার আগে আমি বলে দিলাম, এটা আপনার মেয়েকে বলেন, এত কাপড় চোপড় কেনা লাগে? ও তো মার্কেট করেনি, বরং আমার 12টা বাজিয়ে দিয়েছে। আচ্ছা বাবা, এখন এসব বাদ দিয়ে ফ্রেশ হয়ে টেবিলে গিয়ে বসো, আমি খাবার দিচ্ছি। আচ্ছা বলে আমি রুমে চলে গেলাম। রাধিকা আমার জন্য কি কি কিনেছে কি জানি, আমি কোনো কিছু পছন্দ করিনি। ভালো হয়েছে, পরের উপর মার্কেট করে নিলাম। রাধিকাকে টাকা দেব কে বলেছে? 1 টাকাও দেব না ওকে। ফ্রেশ হয়ে টেবিলে গিয়ে বসলাম। টেবিলে বসতে রাধিকা বলল, আগামীকাল তোর জন্য নায়ক দেখা যায়, আর এমনিতেই তোর চেহারা অনেক সুন্দর। থাক বোন, তোর আর পাম দিতে হবে না, কালো মানুষ আর বলিস সুন্দর। পাশ থেকে আন্টি বলল, তুমি যদি কালো হতে তাহলে তো ভালোই হতো, বলতে পারতাম আমাদের বাসায় একটা ব্ল্যাক ডায়মন্ড আছে, মানে কালো ছেলে। আমি মনের দুঃখে বললাম, শেষ পর্যন্ত আপনি আমাকে নিয়ে মজা করলেন আন্টি, খুব কষ্ট পেলাম। আন্টি আমার মাথায় হাত দিয়ে বলল, আরে বাবা, আগে খেয়ে নাও, পরে কথা হবে। আন্টি একটা কথা বলবো? বলো বাবা। রাধিকাকে বিয়ে দেন না কেন? আমার কথা শুনে রাধিকা বলল, আমাকে নিয়ে তোর চিন্তা করতে হবে না, তুই আগে তোর চিন্তা কর। ভালোর জন্যই তো বলছি। রাধিকা আবার মুখ বাঁকিয়ে বলল, তুই যে আমার কেমন ভালো চাস আমি তো ভালো করেই জানি। হয়েছে, এখন এত কথা নাই, খেয়ে দে সবাই ঘুমাতে যাও। আন্টির কথা মতো খাবার শেষ করে রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি রাধিকা আমার পাশে শুয়ে আছে। এটা দেখে আমি ঘুম থেকে এক লাফ দিয়ে উঠে বললাম। রাধিকা আমার কাহিনী দেখে বিছানায় বসে বলল, কিরে, তুই ভাবে লাফ দিয়ে উঠলি কেন? তার আগে বল, তুই এখানে কি করিস? কি করে মানে? তোরে ডাক দিতে আসছিলাম, আর এসে দেখি তুই ঘুমে মগ্ন হয়ে আসত, এই জন্যই ডাক দিলাম। তোর পাশেই আমিও শুয়ে গেলাম। আমি গামছা দিয়ে শরীর ঢেকে বললাম, তুই মেয়েটা ভালো না, আমার ইজ্জতের উপর যে কোনোদিন তুই হাত দেস, তোর এতে বিশ্বাস নাই। আমি অবল একটা ছেলে জানিস, আজকে যদি তুই আমার সাথে কিছু। ওরে হালার পুত, চুপ থাক বলছি। সকালে উঠে কি তোর মাথা গেছে? কি সব উল্টাপাল্টা কথা বলিস? হ্যাঁ, ভালো কথা বললে এগুলো উল্টাপাল্টা হয়ে গেল। হয়েছে ভাই তোর, আর কিছু বলতে হবে না। এখন ফ্রেশ হয়ে তাড়াতাড়ি রেডি হ, আমাদের আজকে আগে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই রুম থেকে বের হ, আমি রেডি হচ্ছি। রাধিকা মুখ বাঁকিয়ে বলল, আমার ঠেকা পড়ছে তোর রুমে থাকার জন্য। কথা বলে রাধিকা চলে গেল। আমি ফ্রেশ হয়ে রাধিকার দেওয়া কাপড় পরে বের হয়ে গেলাম। আজকে সত্যি নিজেকে চিনতে পারছি না, কেমন যেন হ্যান্ডসাম হ্যান্ডসাম লাগছে। নিচে যেতে রাধিকা বুকে হাত দিয়ে বলল, বন্ধু, আমি তোরে দেখেই তো ক্রাশ খেয়েছি। কতটা যে সুন্দর লাগছে তোরে বলার বাহিরে। হয়েছে, তোর আর পাম দিতে হবে না, আমি সব কিছু বুঝি। তবে এই নীল শাড়িতে তোরেও সুন্দর লাগছে। জানিস আমার নীল কালার খুব পছন্দ, মানে এটা আমার একটা ফেভারিট কালার। হয়েছে, এখন তাড়াতাড়ি নাস্তা করে অফিসে যান সবাই, নইলে কিন্তু দেরি হয়ে যাবে। আন্টির কথা শুনে বললাম, তাই তো, আজকে তো আবার নতুন বস আসবে। নাস্তা করে রাধিকাকে নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তা থেকে ফুল কিনে নিলাম, নতুন বসকে তো বরণ করতে হবে। অফিসের ভেতরে যেতেই আবির আমাকে দূর থেকে দেখে বলল, যেভাবে অফিসে এন্ট্রি করলে মনে হচ্ছে যেন তুই এই অফিসের নতুন বস। বস হতে পারিনি তাতে আমার কোনো আফসোস নেই, নতুন স্টাফদের তো বস হতে পারছি, এটাই অনেক। আমার কথা শুনে আবির আর কোনো কথা বলেনি। আমি গিয়ে ভাবির পাশে দাঁড়ালাম, আর রাধিকা ম্যানেজারের পাশে। ভাবির পাশে দাঁড়াতেই ভাবি বলল, ইস, আমি যদি বিয়ের আগে তোমাকে এভাবে দেখতে পেতাম তাহলে তোমাকে বিয়ে করে নিতাম। তাই নাকি ভাবি? সময় তো আছেই, চলেন বিয়ে করে নিই। বিয়ে করার এত শখ লাদেন সাহেব আপনার? বিয়ে কে করতে চায় না বলেন? তাহলে একটা বিয়ে করে নিন। এখন বিয়ে করব না, বয়স হয়নি। এখন তো আপনি আছেন না, আপনাকে দেখে দিন কাটিয়ে দেব। আমার কথা শুনে ভাবে হাসি দিয়ে বলল, খুব ইচ্ছে না ভাবিকে পটিয়ে প্রেম করা? যে আমি কিছু বলবো তখন ম্যানেজার বলল, সবাই এখন কথা বলা বন্ধ করো, আমাদের নতুন বস অফিসের কাছাকাছি চলে আসছে, সবাই সম্মানের সাথে কথা বলবে, ঠিক আছে? ম্যানেজারের কথা শুনে আমরা সবাই চুপ হয়ে গেলাম। 5 মিনিট দাঁড়ানোর পর আমাদের নতুন বস ভেতরে ঢুকলো। কিন্তু নতুন বসকে দেখে তো আমার চোখ কপাল উঠে গেল। এ আমি কি দেখছি? না না, এটা কখনো হতেই পারে না, এটা তো আমার ধারণার বাইরে। আমি ভাবছিলাম কি আর হলো কি, নাকি এটা আমার স্বপ্ন? নিজের হাতে নিজেই চিমটি কাটলাম, কিন্তু এটা আমার স্বপ্ন না, এটা পুরোটাই বাস্তব। কিন্তু আমার এক্সপো এখানে কি করে? ও লন্ডন থেকে এলো কোন দিন? এটা আমার সেই লন্ডনী বউ, যাকে বিয়ে করার পর এই মেয়ে লন্ডন থেকে দ্বিতীয় দিন এসে আমাকে ডিভোর্স দিয়েছিল।
আর আমার কাছ থেকে ডিভোর্স পেপারে সাইন নিয়ে রাখছে, যাতে 6 মাস পর আমার আর সাইন না লাগে, আর এর সাথে যেন আমার ডিভোর্স হয়ে যায়। এক এক করে সবাই ওনাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। ধীরে ধীরে উনি আমার দিকে এগিয়ে আসছেন। আমার হার্টবিট বাড়তে লাগলো। আমি কখনো ভাবিনি এখানে আমার এক্স বউ আমার বস হবে। মনের ভেতর যেন আলাদা একটা ভয় কাজ করছে। ভাবির কাছ থেকে ফুল নিয়ে যে আমার দিকে তাকালো, তখন তিনি দাঁড়িয়ে পড়ল। আমি ফুলটা এগিয়ে দিলাম, কিন্তু তিনি নিলেন না। উনি চশমা খুলে আমার দিকে তাকিয়ে বলল, নাম কি তোমার? জি ম্যাডাম, আমার নাম লাদেন। অফিসে কাজ করো কতদিন ধরে? ম্যামের কথা শুনে ম্যানেজার এসে বলল, ম্যাডাম, ও নতুন স্টাফদের লিডার, আর 1 মাস হলো এখানে কাজ করে। ম্যাডাম ম্যানেজারকে বলল। তোমাকে বলছি আমি কিছু বলতে। ম্যামের কথা শুনে ম্যানেজার দূরে চলে গেল। আমি ফুলটা বাড়ি গিয়ে দিয়ে বললাম, ম্যাডাম ফুলটা। ম্যাডাম উল্টো আমাকে ধমক দিয়ে বলল, তোরে বলছি আমাকে ফুল দিতে। সরি ম্যাম বলে আমি দাঁড়িয়ে রইলাম। সবার নজর এখন আমার আর ম্যাডামের উপর। ম্যাডাম যে আমার সাথে এমন ব্যবহার করবে এটা হয়তো কেউ ভাবতেই পারিনি। ম্যাডাম পিয়নকে ডেকে বলল একটা টিস্যু পেপার নিয়ে আসতে। পিয়ন ম্যাডামের কথা মতো টিস্যু পেপার নিয়ে আসলো। ম্যাডাম টিস্যু পেপার হাতে নিয়ে নিচে ফেলে আমাকে বলল, আমার জুতার উপর অনেক ময়লা হয়ে গেছে, নে এগুলো পরিষ্কার করে দে। ম্যাডামের কথা শুনে সবাই আমার দিকে তাকিয়ে আছে। সবাই এখন দেখতে চাইছে আমি কি করি, কিন্তু ম্যাডাম যে আমার সাথে এমন কিছু করবে কারো আইডিয়া ছিল না। পরিস্থিতি সামাল দিতে রাধিকা এসে বলল, ম্যাডামও আমাদের অফিসে ভালো একটা পদে চাকরি করে, ওর সবকিছু ভালো, আর ও এখন এসব করবে কেন? এসব করার জন্য তো পিয়ন আছে। ম্যাডাম রাধিকার দিকে তাকিয়ে বলল, তোমার বাবাকে আমি খুব ভালো করেই চিনি, আর তিনি কখনো আমার মুখের উপর কথা বলবে না। এই জন্য আমি তোমার সাথেও কিছু করতে চাই না। চুপচাপ দাঁড়িয়ে থাকো, নইলে এই একজনের জন্য সবার 12টা বাজবে। ম্যাডামের কথা শুনে রাধিকাও চুপ হয়ে দাঁড়িয়ে গেল। ম্যাডাম এবার আমাকে ধমক দিয়ে বলল, তোরে আমি কি করতে বলছি তোর কানে চাই নাই? নিজের সম্মান বাঁচাতে আস্তে করে বললাম, বিশেষ করেন আগে আমি এসব ইচ্ছে করে করিনি। বাবা জোরাজুরিতে এসব করতে বাধ্য হয়েছি। এই অফিসে আমার একটা সম্মান আছে, আপনি প্লিজ। চাকরি করার কি ইচ্ছা আছে? আমি মাথা নিচু করলাম, জি ম্যাডাম। তাহলে আমার কথা মতো কাজ কর। আমি বাড়তি কোনো কথা পছন্দ করি না। আমি মাথা নিচু করে নিচে বসে গেলাম। কখনোই যে আমাকে এসব কাজ করতে হবে এখানে এসে সেটা ভাবিনি। তবে উনি হয়তো আগে আমার বউ ছিলেন, কিন্তু এখন না। আমি এখন কোনো অধিকার খাটাতে পারবো না ওনার উপর। কিন্তু উনি আমার সাথে এমন করছেন কেন? নাকি আমার উপর প্রতিশোধ নিচ্ছেন? আর প্রতিশোধ নেওয়ার কি আছে? আমি তো ওনার সাথে উল্টাপাল্টা কিছু করিনি। টিস্যু পেপার হাতে নিয়ে ওনার পায়ের জুতার ময়লা মুছে দিলাম। আমি উঠে দাঁড়াতে উনি বলল, ফুলটা ডাস্টবিনে ফেলে দিবে, আর আমার সামনে কখনো চশমা পরবি না। তোর মতো ফকিন্নি ছেলের জন্য এসব না। ম্যাডাম আপনি আমার সাথে এমন করছেন কেন? আমার অপরাধ কি? এত কথা বলতে বলছে তোরে? এখানে আমি যা বলবো সবাই তাই করতে হবে। এটা মনে রাখবি, এই অফিসের বস আমি, তুই না। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। একটু জোরেই লাগলো ম্যাডামের থাপ্পড়। ম্যাডাম আর কিছু না বলে ভেতরে চলে গেলেন। ম্যাডাম যেতে রাধিকা আমার কাছে এসে বলল, খুব লেগেছে না রে? কিন্তু বাবা বললো উনি এতটা ভালো, কারোর সাথে খারাপ ব্যবহার করে না, কিন্তু তোর সাথে কেন? আমি কিছু না বলে আমার জায়গায় গিয়ে বসলাম। অনেকে এসে আমাকে প্রশ্ন করছে কেন উনি আমার সাথে এমন ব্যবহার করলেন, নাকি উনি আমার পূর্ব পরিচিত। যেখানে অফিসের কারোর সাথে উনি বাজে ব্যবহার করেনি, সেখানে কেন আমার সাথে এমন করলেন? সবারই একই প্রশ্ন। আমি রাধিকাকে বললাম, সবাইকে বলো যেতে, আমার মাথা ব্যথা করছে। রাধিকা সবাইকে বললো চলে যেতে। রাধিকার কথা শুনে সবাই চলে গেল। এবার রাধিকা আমার পাশে বসলো। ম্যাডামকে কি তুই চিনতি? ওনার নাম কি জানিস? ওনার নাম রিয়া। কেন, তুই জানিস না? মনে মনে বললাম, আমার বইয়ের নাম ছিল রিয়া, আর আমি কিনা জানি না। হায় রে কি কপাল আমার। অবশ্যই এখন আর তিনি আমার বউ না। রাধিকা আমার হাত ধরে বলল, আমি বাবার সাথে কথা বলবো, কেন উনি তোর সাথে এমন করলেন? উনি আমার কাছের কেউ ছিলেন, তবে বাসায় গিয়ে সবকিছু বলবো। না, এখন বল, আমি এখন সবকিছু শুনতে চাই। প্লিজ তুই আর কিছু বলিস না, এমনি ভালো লাগছে না। আমাকে সবার সামনে এইভাবে অপমান না করলেও পারতো। হঠাৎ করে পিয়ন এসে বলল, স্যার ম্যাডাম আপনাকে ডাকছে। পিয়ন যেতে রাধিকা আমার হাত ধরে বলল, তোর এখন ভিতরে যেতে হবে না, তুই এখন বাসায় চল। আমি বাবার সাথে কথা বলে দেখি উনি কেন তোর সাথে এমন ব্যবহার করলেন। আমি রাধিকার হাত ছাড়িয়ে বললাম, বাদ দে তো, আমার জন্য তো চিন্তা করিস না, কিছু হবে না। আগে ভিতরে গিয়ে দেখি উনি কি বলেন। আবার এমনও তো হতে পারে উনি আমার কাছে মাপ চাইবেন। তুই একটু বোঝার চেষ্টা কর লাদেন। পরের আন্ডারে চাকরি করি, এসব তো সহ্য করতে হবে। বাদ দিয়ে আমি গেলাম।
আমি চেয়ার থেকে উঠে ম্যাডামের কেবিনের দিকে যেতে লাগলাম। মনে মনে শুধু বলছি, উনি এখন আমার সাথে বাজে ব্যবহার না করলেই হয়। দরজার সামনে গিয়ে বললাম, ম্যাডাম আমি কি ভেতরে আসবো? রিয়া ম্যাডাম আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে বলল, তুমি এখন ভেতরে আসতে পারো। আমি ভেতরে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। যাক, এখন দেখি তিনি আমার সাথে ভালোই ব্যবহার করছেন। এখন তো তিনি আর আমাকে তুই করে বলছেন না। আমি নিচে বসতেই ম্যাডাম পিয়নকে ডাক দিলেন। পিয়ন এসে কাগজ হাতে ভিতরে ঢুকলো। রিয়া ম্যাডাম কাগজটা আমার সামনে দিয়ে বলল, এখানে একটা সাইন কর। আমি কাগজটা হাতে নিয়ে পড়তে লাগলাম। আগে দেখি এখানে কি লেখা আছে, সাইন তো করবো পরে। রিয়া ম্যাডাম টান দিয়ে আমার হাত থেকে কাগজটা নিয়ে বলল, তোরে আমি পড়তে বলছি, তোরে বলছি তুই সাইন কর। আমি তোরে আগেই বলছি এখানে আমি যা বলবো তাই হবে। তুই কি এটা বুঝিস না? নে এখন তাড়াতাড়ি সাইন কর। কি আর করবো, চাকরি যেহেতু করি, ম্যাডামের কথা তো শুনতেই হবে। আমি সাইন করতে ম্যাডাম পিয়নের হাতে কাগজটা দিয়ে বলল, একটা ফটোকপি নিয়ে এসে এই ছেলেকে দিয়ে দেই। ম্যাডামের কথা শুনে পিয়ন চলে গেল। ম্যাডাম আমি এখন উঠতে পারি? আমার হাতে প্রচুর কাজ আছে। এই ফকিন্নের বাচ্চা, তোরে আমি যেতে বলছি। ম্যাডামের মুখ থেকে আমার পকেটনি শব্দটা শুনে কেমন যেন লাগলো। তার মানে ম্যাডাম কি আমাকে এখানে নিয়ে আসলো অপমান করার জন্য? আমি মাথা নিচু করলাম। দেখেন ম্যাডাম, আপনি যা ইচ্ছে তাই বলতে পারেন, তাই বলে ফকিন্নি বলবেন না। আমি 101 বার বলবো, তোর কোনো সমস্যা? শালা আমার অফিসে চাকরি করিস, আবার আমাকে তুই হুকুম করিস? চাকরি করি বলে আপনি আমাকে কিনে নেননি। আমি আমার কাজ তো ঠিক মতোই করি। যদি কাজে ভুল থাকে আমাকে বকা দিবেন। অযথা কেন আমি বকা শুনবো? আমার কথা শুনে রিয়া ম্যাডাম হাসতে হাসতে বলল, আমি যা ইচ্ছে তাই বলবো, এখানে তুই কিচ্ছু বলতেও পারবি না, চাইলেও না। তোর চাকরি তুই কর, আমি তো চাকরি করলাম না। রিয়া ম্যাডাম উল্টো রাগ দেখিয়ে বলল, তাই নাকি? আমার চাকরি তুই করবি না? রিয়া ম্যাডাম এই কথা বলেই পেনের হাত থেকে কাগজটা নিয়ে আমার হাতে দিয়ে বলল, এখানে কি লেখা আছে দেখ। এখানে লেখা আছে, আগামী 10 বছরের ভেতর তুই চাকরি ছেড়ে কোথাও যেতে পারবি না। আর যদিও তুই এই অফিসে পড়ে মারাও যাস, তাতে অন্য কেউ দোষী হবে না। তুই নিজের ইচ্ছায় সব কিছু করবি, আর কোম্পানির ভালোর জন্য তুই সব কিছু করবি, এমনকি পিয়নের কাজ পর্যন্ত। আর এখানে তোর নিজের সাইন আছে। ইচ্ছে করলে এখন তুই আর কোথাও যেতে পারবি না। কাগজের শর্ত দেখে আমি রিয়া ম্যামের হাত চেপে ধরে বললাম, ম্যাডাম বিশ্বাস করেন, আমি আপনাকে বিয়ে করতে রাজি ছিলাম না। আমি তো পালিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু আপনার বাবা আর আমার বাবা জোর করে আমাকে বিয়ে করতে বাধ্য করেছে। বিশ্বাস করেন ম্যাডাম, এখানে আমার কোনো দোষ নেই। আর এখন তো সব কিছু শেষ হয়ে গেছে। প্লিজ ম্যাডাম, আমাকে শাস্তি দিবেন না। আমি আর এই অপমান সহ্য করতে পারছি না। রিয়া ম্যাডাম আমার হাত ছাড়িয়ে দাঁড়িয়ে গেল আর আমার সামনে এসে ঠাস ঠাস করে গালে বসিয়ে দিল। কুত্তার বাচ্চা, তোর কত বড় সাহস আমার হাত ধরিস? তোর কারণে আমার গায়ে একবার কলঙ্কের দাগ লেগেছে। তোরে কি আমি এত সহজেই ছেড়ে দিব? আজ থেকে তুই পিয়নের কাজ করবি, সাথে তোর যেই কাজ দেওয়া হয়েছে সেটাও। যখন তোর হাতে কোনো কাজ থাকবে না তখন তুই পিয়নের কাজ করবি। আর তোর ডিউটি হলো সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত। আগামীকাল থেকে তোর ডিউটি শুরু। আর যদি আমার কথা না শুনিস তো আমি পুলিশকে জানাতে বাধ্য হব। সারা জীবন পরে জেলের ভাত খেতে হবে, বুঝলি? রিয়া ম্যাডামের থাপ্পড়কে আমি মাথা নিচু করে নিলাম। সামান্য একটু সমস্যার জন্য উনি যে আমার সাথে এত কিছু করবে আমি ভাবতেও পারিনি। আমি ভেবেছিলাম সব কিছু হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু না, এখন মনে হচ্ছে সব কিছু নিয়ে আবার শুরু করেছে। আমি কেবিন থেকে বের হব, তখন রিয়া ম্যাডাম পিছন থেকে বলল, তোর জন্য আমার বান্ধবীরা বলে তুই তো বিবাহিত মেয়ে, যে কোনো কারণে তো তোর বিয়ে হয়ে গেছে। জানিস তো একটা বিয়ে হবার পর মেয়েদের শরীরের কলঙ্কের দাগ লেগে যায়। আবার তুই ডিভোর্সি, সব হয়েছে তোর কারণে। তোরে আমি ছাড়বো না বলে দিলাম। আমি রিয়া ম্যাডামের কোনো কথা শুনিনি। কেবিন থেকে বেরোতেই সামনে রাধিকা এসে বলল, লাদেন ম্যাডাম তোরে কি বললো? আমি রাধিকার হাতে কাগজটা দিয়ে আমার ডেস্কে এসে বসলাম। মনটা আজকে খারাপ হয়ে গেল। চোখের কোণায় হালকা করে জল এসে গেল। আজকে মনের দুঃখগুলো কাউকে দেখাতে পারছি না। ভাবছিলাম চাকরি করে হয়তো একটু শান্তিতে থাকবো, কিন্তু না, নতুন বস এসে আমার জীবনটার 12টা বাজিয়ে দিল। রাধিকা আমার হাত ধরেই বলল, চল এখন বাসায় যাবো, কেউ কিছু বলবে না। যদি বলে তো আমি আছি, চল। না রে, যাব না, ম্যাডাম পরে বকা দিবে। রাধিকা আমাকে ট্রেনে অফিস থেকে বের করে নিয়ে আসলো। রিক্সায় ওঠার পর রাধিকা বলল, তুই এই কাগজে সাইন করতে গেলি কেন? বিশ্বাস কর রাধিকা, এখানে যে কি লেখা ছিল এগুলো আমাকে উনি পড়তে দেয়নি। আমি শুধু চোখ বন্ধ করে সাইন করেছি। উনি এসে যে আমার সাথে এত কিছু করবেন ভাবতে পারিনি।
যদি ওর সাথে আমি সংসার করতাম তাহলে আমার যে কি অবস্থা হতো একবার চিন্তা কর। সংসার করতাম মানে? বাদ দে, তোর এসব শুনতে হবে না। লাদেন, তোরে কিন্তু আমি বলতে বলছি, তুই বল। তোদের রিয়া ম্যাডাম আমার বিয়ে করা বউ ছিল। রাধিকা তো আমার মুখের কথা শুনে বোকা বনে গেল। ও কোনো কথা বলছে না, চুপ করে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো ভাবতে পারছে না যে রিয়া ম্যাডাম আমার বিয়ে করা বউ ছিল। রাধিকা এবার আমার হাত ধরে বলল, দেখ লাদেন, মজা করিস না। আর তুই মাঝে মাঝে এমন কিছু বলিস যেগুলো শুনতে একদম খারাপ লাগে। কেন, তোর কি বিশ্বাস হয়নি যে রিয়া ম্যাডাম আমার বউ ছিল? তুই কি আমার সাথে মজা করছিস বল? আমি এবার রাধিকাকে সবকিছু বলতে লাগলাম, একেবারে শুরু থেকে সবকিছু। সব শুনে রাধিকা বলল, ও মাই গড, রিয়া ম্যাডাম তোর বউ ছিল? আমি তো বিশ্বাস করতেই পারছি না। আর এখন তিনি আমার উপর প্রতিশোধ নিচ্ছেন। আমার অপরাধ শুধু এই জায়গায় যে আমি কেন ওনাকে না বলে বিয়ে করেছি। তখন তো বাবা আমাকে জোর করেছে, আর তোরে বললেও তুই বিশ্বাস করবি না যে বাবা আমাকে রশি দিয়ে বেঁধে নিয়ে আসছিল। আমি বিয়ে করব না বলে কান্নাকাটিও করেছিলাম, কিন্তু কাজ হয়নি। তুই এখান থেকে পালিয়ে চলে যা, বাকিটা আমি দেখবো। তোর কিছু দেখতে হবে না। একবার আমাকে আমার গ্রাম থেকে মিথ্যা অপবাদে তাড়িয়ে দেওয়া হয়েছে, এখন কি এখান থেকেও চলে যাব? দরকার পড়লে এখানে পড়ে মারা যাব, তাও এখান থেকে যাব না। হঠাৎ দিকে রাস্তায় একটা ছেলে মিলে একটা মেয়ে আর একটা ছেলেকে আটকে রেখেছে। আমি ভালো করে তাকে দেখে, এটা তো মাহি, ও এখানে কি করে? ভাবছিলাম এতে না দেখে চলে যাব, কিন্তু যখন একটা ছেলে ওর ওড়না ধরে টান দিল তখন আর সহ্য করতে পারলাম না। রাধিকাকে বললাম, চল তো ওদের একটু দেখি। রাধিকা মাহিকে দেখে সবকিছু বুঝে গেল, এই জন্য আমার পিছনে পিছনে আসতে লাগলো। রাধিকা দূর থেকে একটু জোরে আওয়াজ করে বলল, আমি যদি এখন তোদের এখান থেকে দেখতে পাই তাহলে আমি কি করবো আমি নিজেও জানি না। আর তোরা তো আমাকে চিনিস, আমি কি করতে পারি। যদি বাঁচতে চাস তাহলে তাড়াতাড়ি পালিয়ে যা, নইলে। রাধিকার কথা শুনে সব করে ছেলে দৌড়াতে শুরু করলো। ছেলেগুলো যেহেতু চলে গেল তাহলে এখানে থেকে আমার আর লাভ নেই, চলে যায় এখান থেকে। পেছনে ফিরে যে হাঁটা দিব, তখনই মাহি পিছন থেকে বলল, লাদেন দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি ওর কথা না শুনে রিক্সার কাছে যেতে লাগলাম। এর মাঝে মাহি দৌড়ে এসে আমার হাত ধরে বলল, এমনি অফিসে ম্যাডাম আমার সাথে খুব খারাপ ব্যবহার করলো। এর মাঝে মাহি আবার আমার হাত ধরলো, দিলাম ঠাস করে একটা বসিয়ে। এই মেয়ে, তুই কে রে? তোর এত বড় সাহস কে দিয়েছে আমার হাত ধরিস? তুই যেদিন সবার সামনে প্রমাণ করলে ভালোবাসা বলতে কিছু হয় না, সেদিন আমি তোরে খবর দিয়ে দিয়েছি। আমার জীবনে মাহি বলে কেউ ছিল, তবে সেটা অতীতে। এখন আমি একা, কেউ নেই আমার পাশে। আর একদিন যদি তোরে আমি আমার পাশে দেখি বা আমার আশেপাশে দেখি, তোর কিন্তু খবর আছে বলে দিলাম। নষ্টা মেয়ে কোথাকার, তোদের মতো মেয়েদের জন্য আজকে আমি গ্রাম ছাড়া। আমি আমার জীবন থাকতে তোর কোনোদিন মাফ করব না। একথা বলে আমি রিক্সা উঠে গেলাম। মাহি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। কান্না করুক, তাতে আমার কি? সব কিছু করে আবার নাটক করা হচ্ছে। রাধিকা আমার মাথায় হাত দিয়ে বলল, কি মাথা ঠান্ডা হয়েছে সাহেব? দেখ, ফালতু কথা একদম বলবি না, নাহলে কিন্তু আমি তোর মাথা ফাটাবো বলে দিলাম। ওকে কি এত কিছু বলা ঠিক হয়েছে? কি ঠিক আর কে ভুল আমাকে তো শেখাতে হবে না, আমি সবকিছু বুঝি। রিয়া ম্যাডামের রাগ কেন ওই মেয়ের উপর ঝাড়লি বল? এই মামা, আপনি রিক্সা থামান তো, আমি আর যাবো না। ওলে আমার বাবুটা, এত রাগ কেন আপনার? একটু শান্ত হন। দেখ রাধিকা, ভালো হচ্ছে না কিন্তু। বাবু, তুমি কি চকলেট খাবে? দূর সাদা মাথা, তুই তোর বাসায় যা, আমি যাবই না। লাদেন, শান্ত হ বলছি। কি শান্ত হব তুই বল? আমি চাই শান্তিতে থাকতে, কিন্তু পারি না। মনে হয় সবাই শুধু আমাকে অপমান করতেই আসে। আমি শান্তিতে থাকি এটা কেউ দেখতেই পারে না। ধুর, এই নিয়ে মন খারাপ লাগে বল? আমি তোর পাশে আছি না, এত চিন্তা করিস না। রিক্সা থেকে নেমে বাসার ভিতর চলে গেলাম। বাসার ভিতরে গিয়ে শুনি আন্টি নাকি কয়েকদিনের জন্য আঙ্কেলের কাছে বেড়াতে চলে গেছে, কি জানি কোন দরকারে। মনে মনে শুধু বললাম, 3 বেলা ঠিক মতো খেতে পারলেই হয়। আর কে কোথায় গেল এটা দিয়ে আমি কি করব? তবে যা একটু অনুমান করলাম যে এখানে হয়তো আর বেশি দিন থাকা যাবে না। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানার উপর গিয়ে বসলাম। আর তখন রাধিকা এসে বলল, লাদেন, কাজ তো হয়ে গেছে। কি হয়েছে আবার? যেটা হবে ভাবি নাই সেটাই হয়েছে। কি হয়েছে বলবি তো? বাবা কল দিয়ে বললো আজ থেকে নাকি রিয়া ম্যাডাম আমাদের বাসায় নিচের রুমে থাকবেন। রাধিকার কথা শুনে আমার মনে হলো যেন আকাশ থেকে আমি পড়লাম। ওইসব কি বলছে? এক তো অবশ্যই মেয়ে আমার পিছনে পড়ে থাকে আমাকে অপমানিত করার জন্য, এখন আবার বাসায়। রাধিকা আবার বলল, আমি বাবাকে না করছিলাম, কিন্তু উল্টা তিনি আমাকে বকা দিলেন। আমি কি করব বল? আমি ব্যাগটা নিয়ে কাপড় চোপড় গোছাতে লাগলাম আর বললাম, রাধিকা ভালো থাকিস, এখানে আর থাকা হবে না,
অন্য বাসায় চলে যাব। রাধিকা আমার হাত থেকে ব্যাগটা নিয়ে বলল, তোর মাথা খারাপ হয়ে গেছে? এখন আবার কোথায় যাবি? দেখ, এই মেয়ে যেখানে থাকবে সেখানে আমি থাকবো না। ও আমার অবস্থা খারাপ করে দেবে। ও আমার পিছনে লাগছে। তুই কি এটা ভুলে গেছিস? এই বাসাটা আমাদের। অফিসের হয়তো তিনি যাই চান তাই বলতে পারেন, কিন্তু এখানে হুকুম চলবে আমাদের। আমরা যা বলবো তাই হবে। সত্যি বললি তো? আরে তোর সাথে আমি কি মিথ্যা বলবো বলে তোর মনে হয়? উল্টাপাল্টা যদি কিছু হয় না, তোর মাথা ফাটাবো আমি। আর আমি এই মেয়ের মুখটা পর্যন্ত দেখতে চাই না। অফিসে যেভাবে সবার সামনে আমাকে অপমান করলো, আমি কি এটা বলে যাব? কখনো না। আচ্ছা তুই তাহলে ঘুমা, এসব নিয়ে এখন আর চিন্তা করিস না, কেমন? আমি এখন গেলাম। এই কথা বলে রাধিকা চলে গেল। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। আমার বেলা তো ঠিক তাই হচ্ছে মনে হয়। হঠাৎ দিকে ফোনটা বাজতে লাগলো। ফোন রিসিভ করে বললাম, হ্যাঁ বীর, বল, কি হয়েছে? ম্যাডাম তোর সাথে এমন করলো কেন? হয়তো আমি তোদের লিডার, এটা ওনার পছন্দ হয়নি, এই জন্য এমন করছে। আমাদের সবার সাথে ভালো ব্যবহার করলো, শুধু তোর সাথে কেন? কি জানি, আমি তো এটা বুঝলাম না। মাত্র আসছে না, এজন্য হয়তো এতটা বুঝতে পারে নাই। চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। কি করিস তুই? এই তো তোর ভাবির সাথে কথা বলি। তুই আবার প্রেম করিস কবে থেকে? তোরে বলতে ভুলে গেছি, কালকে অফিসে সবকিছু বলবো নে তোরে। আচ্ছা। আবিরের সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে গাড়ির হর্নের শব্দ পেলাম। হয়তো রিয়া ম্যাডামের গাড়ি এসে গেছে। আমি জানালা দিয়ে একটু বাইরে উকি দিলাম। বাইরে দেখি রিয়া ম্যাডাম গাড়ির দরজা দিয়ে নামছে। দূর থেকে ওনাকে দেখে ভালোই লাগছে, তবে আমার খারাপ লাগলো এই জায়গায় উনি জিন্স প্যান্ট আর টি শার্ট পরেছেন। এগুলো আমার কাছে একদম বাজে লাগে। দেখে একদম ছেলেদের মতোই দেখা যায়। ওনাকে দেখে কেমন যেন নিষ্পাপ নিষ্পাপ লাগছে। ওনার চেহারা দেখলে কেউ বলবে না যে উনি এতটা রাগী মানুষ। আমি তো আগেই বলেছিলাম যে ওনাকে যে একবার দেখবে সে তার প্রেমে পড়তে বাধ্য। যদিও প্রেমে না পড়ে, এরপরে 50% তাকে দেখে পছন্দ হবে। যাক, আমি এসে উল্টাপাল্টা চিন্তা করছি কেন ওনাকে নিয়ে। উনি আমার সাথে অফিসে কী করলেন, আমি এগুলোকে এত তাড়াতাড়ি ভুলে যাব? সময় পেলে আমিও কিন্তু দেখিয়ে দেবো বলে দিলাম। আজকে আর বাসা থেকে বের হইনি। রাতে রাধিকা এসে বলল, লাগেন চল রাতের খাবার খেয়ে আসি। রিয়া ম্যাডাম নাই তো টেবিলে? আরে নাই, উনি তো একা একা খেতে পছন্দ করেন, চল তো। রাধিকার পেছন পেছন আমি নিচে চলে গেলাম। টেবিলে গিয়ে বসতেই রিয়া ম্যাডাম উনি ওনার রুম থেকে বের হলো। তবে উনি বাসায় গেঞ্জি পরেছে, যেটা দেখে আমার কেমন যেন লাগছে। রিয়া ম্যাডাম তো আমাকে দেখেই চোখ লাল করে নিল। আমি রাধিকার দিকে তাকিয়ে ইশারা করে বললাম, তুই আমাকে এই জন্য এখানে নিয়ে আসলি? রাধিকা ইশারা করে বলল, চুপচাপ খা তো, এত কথা বলিস না। আর আমি সবকিছু সমাধান করতেই চেষ্টা করছি। আমি টেবিলে বসে আছি, বউ এসে খাবার দিচ্ছে। বউ তরকারি টেবিলের উপর রাখতেই রিয়া তরকারির থালাটা হাতে নিয়ে সবটা আমার মুখের উপর ফেলে দিয়ে বলল, ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার সাথে একই টেবিলে বসে খাবার খেতে? তরকারি আমার চোখের উপর পড়তে আমি দাঁড়িয়ে গেলাম। তরকারিটা মাত্র হয়তো রান্না করে নিয়ে আসছে, এতটাই গরম ছিল আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। রাধিকা চিৎকার দিয়ে বলল, এটা কি করলেন ম্যাডাম আপনি? আপনি কিন্তু এটা ভুলে যাবেন না, আমার বাসায় থেকে যা ইচ্ছা তাই করবেন। রিয়া ম্যাডাম কিছু বলল না, চুপচাপ খেতে লাগলো। রাধিকা আমাকে ধরে আশ্রমে নিয়ে গেল, আমার চোখে মুখে পানি দিয়ে সবকিছু পরিষ্কার করলো। আমি শুধু বললাম, তোর আগে বলেছিলাম, কিন্তু শুনলি না। দাঁড়া, আমি ওর সাথে কথা বলে ওকে এই বাসা থেকে বিদায় করছি। বাদ দে, আমার জন্য এসব তোর করতে হবে না। তোর বাবা আর তুইও তো ওনার অফিসে কাজ করিস, পরে দেখা যাবে উনি উল্টাপাল্টা কিছু করে ফেলবেন। রাধিকা আমার কথা বুঝতে পেরে বলল, কিন্তু যা করার তো আমাকেই করেছে, তোকে তো আর বিরক্ত করছে না। বাদ দে, তরকারি চোখে পড়াতে আমি ঠিকমতো তাকাতেও পারছি না। রাধিকা আমাকে ধরে রুমে নিয়ে আসলো, তুই চলে যা, আমি এখন ঘুমিয়ে পড়বো। কিন্তু তুই তো কিছু খাস নাই। বাদ দে তো, আমাকে নিয়ে তুই চিন্তা করিস না, তুই চলে যা। রাধিকাকে রুম থেকে বের করে আমি বিছানার উপর শুয়ে পড়লাম। রুমে আসার সময় রাধিকা বরফ নিয়ে আসছিল, ওটা মুখের উপর দিয়ে শুয়ে আছি। কখন যে ঘুমিয়ে গেছি বলতেই পারিনি। যখন ঘুম থেকে উঠলাম দেখি 9টা বেজে গেছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রুম থেকে বের হলাম। রুম থেকে বেরোতেই বউকে জিজ্ঞাসা করলাম, রাধিকা কি চলে গেছে? আমার কথা শুনে বউ বলল, ম্যাডাম তো সেই কখন চলে গেছে, আপনাকে আধা ঘন্টার মতো দরজার সামনে দাঁড়িয়ে ডাকছে, কিন্তু আপনার কোনো খবর নাই, এই জন্য তিনি চলে গেলেন। তাড়াতাড়ি বাসা থেকে বের হলাম। আজকে কিভাবে যে আমার এতটা দেরি হয়ে গেল নিজেও বলতে পারি না। চোখগুলো হালকা হালকা ব্যথা করছে, তবে আগের থেকে সবকিছু মোটামুটি একটু ঠিক হয়েছে।
ভেবেছিলাম সকালে কিছু খেয়ে নেব, কিন্তু তার হলো না। রাতেও কিছু খাইনি। শরীর এমনিতে অনেকটা দুর্বল হয়ে গেছে। শুধু ম্যাডামের ভয়ে আজকে অফিসে যাচ্ছি, নইলে আজকে আর যেতামই না। অফিসের ভেতরে ঢুকতেই আবির ডাক দিয়ে বলল, লাদেন, এই দিকে শোন। আমি আবিরের ডেস্কের সামনে গিয়ে বললাম, বল কি হয়েছে?